কেউ যদি আমাকে কন্টেন্ট চোর বলে, ভাই আমি মাথা পেতে নিচ্ছি। আমি সত্যি খুব ভালো লেগেছে এই বিষয়টাকে নিয়ে আমি কথা বলতে চাই, সে কারণেই মাথা পেতে নিলাম। আমি পুরোপুরি ভিডিওটার ক্রেডিট দেবো শিল্পেন্দু দা মানে এন্টারটেনিং ফ্রেন্ডসকে। তার একটা ভিডিও আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী ভার্সেস তোমার রাইহান রাফি। এই যে কোলাবোরেশনটা বা এই যে একটা ভার্সেস করা, যে রাজ চক্রবর্তী কেন রাইহান রাফির মতন হতে পারলেন না, এখন আমাদেরকে এটাই বলতে হবে, চিরকাল এগুলোই বলতে হবে। আজকে কেন আমাদের ইন্ডাস্ট্রি বলিউডের মতন হতে পারলো না, কেন আমাদের ইন্ডাস্ট্রি সাউথের মতন হতে পারলো না, এই কথাগুলো এতদিন বলতাম, এখন আমাদেরকে বলতে হচ্ছে কেন আমাদের ইন্ডাস্ট্রি ঢালিউডের মতন হতে পারলো না, একটা তুফান বানাতে পারলো না। হায় ভগবান। যাই হোক, মানে তবু আমাদের ইন্ডাস্ট্রি একটা চেঙ্গিস বানিয়েছিল, তাও রাজেশ গাঙ্গুলি এসে বানিয়ে দিয়ে গিয়েছিল, জিদ্দার সাহসে সেই যে ছবি হয়েছে আর কি। দেখো দেবদা, জিদ্দা তাদের সাথে কাজ করেছে রাজ চক্রবর্তী, কিন্তু রাজ চক্রবর্তী আর এই যে রাইহান রাফি, এদের দুজনের ভিতরে অ্যাকচুয়ালিতে কি খুব বেশি করে ভার্সেস হয় যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো রাইহান রাফি কিন্তু রাজ চক্রবর্তীর মতন মাসেস একটা পরিচালক ছিলেন না। রাইহান রাফির অ্যাকচুয়াল কম্পারিজন হতে পারে সৃজিত মুখার্জির সাথে, কারণ রাইহান রাফির এই যে তুফান ছবিটা, এই ছবিটা সৃজিত মুখার্জির তোমার জুলফিকার ছবিটার মতন হতে পারে। যে সৃজিত মুখার্জি মাঝে মাঝে হয় না যে সৃজিত মুখার্জি সব ধরনের ছবি করেন, কিন্তু উনি সব ধরনের ছবি করতে পারেন। এবার উনি একটা মাস ছবি ট্রাই করেছেন, সেটার নাম হচ্ছে জুলফিকার, এখানে হেভি বিজনেস করেছিল ছবিটা। যাই হোক, তবে ওটা সৃজিত মুখার্জি। এবার রাইহান রাফির তুমি প্রিভিয়াস ছবি দেখে নাও, সেখানে কিন্তু মার ধার অ্যাকশন ধামাকা বিশাল কিছু এসব থাকে না। সুরঙ্গই তুলে দেখে নাও, সেখানে কিন্তু অত কিছু থাকে না, একটু কন্টেন্ট ড্রিভেন ছবি হয়। তো কোথাও গিয়ে রাইহান রাফি এবারে এই প্রথমবার ট্রাই করতে চলেছেন মাস মশালা ফিল্ম, যেটা শাকিব খানের জন্যেই কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে রাইহান রাফি ট্রাই করছেন যে ভাই শাকিব খান দ্য মেগা স্টার, তাকে প্রেজেন্ট করতে গেলে তো মেগা স্টারের মতন করেই প্রেজেন্ট করতে হবে, তাকে তো আর নিজের জোনে নিয়ে গিয়ে প্রেজেন্ট করা যায় না, ভাল লাগবে না কোথাও গিয়ে। তো শাকিব খান যেহেতু বাংলাদেশের সবথেকে বড় মেগা স্টার, তো তাকে প্রেজেন্টও কিন্তু রাইহান রাফি সেই লেভেলেই করছে তুফানের মাধ্যমে। তুফান একটা বিরাট বড় প্রজেক্ট, অত বড় প্রজেক্ট সত্যি কথাই বলতে এখন দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি মানে টলিউড ইন্ডাস্ট্রিতে হওয়া ইম্পসিবল, এবং কোথাও গিয়ে রাজ চক্রবর্তী দোষী তার জন্য। ইয়েস, আমি রাজ চক্রবর্তীকে দোষ দেবো, আসছি একটা একটা করে পয়েন্টে। রাজ চক্রবর্তী যখন নিজের পয়সা খরচা করে আবার প্রলয় বানালেন, তাহলে রাজ চক্রবর্তী কেন রাইহান রাফির মতন একটা কমার্শিয়াল ছবি করলেন না? এবং রাজ চক্রবর্তী কত বড় দোগলাবাজ আমি তোমাদেরকে বলি। রাজ চক্রবর্তী নিজে প্রথমত, আমি এটা বলতে বাধ্য হচ্ছে কারণ আমি রাজদাকে অ্যাডমায়ার করি, সত্যি কথা বলছি, আমার খুব ভালো লাগে ওনাকে, কিন্তু ওনার ডিরেকশন হোক, ওনার স্ট্রাগলটা হোক, আমি প্রচণ্ড অ্যাডমায়ার করি, কিন্তু কোথাও গিয়ে ওনার দু নম্বরই কথা আছে, ঠিক আছে, মানতেই হবে। উনি যখন আবার প্রলয় রিলিজ করলেন, সেই সময় যত কটা মিডিয়া চ্যানেল দেখে নাও, যেখানে ইন্টারভিউ দেখে নাও, যে বড় পর্দায় ছবি করলে আমি বড় ছবি করব, কমার্শিয়াল ছবি করব, অ্যাকশন ছবি করব, মাস মশালা ছবি করব, ঠিক যেরকমটা আগে করতাম। তারপর উনি কী ছবিটা সাইন করলেন, কী ছবিটা উনি করছেন এসভিএফের ব্যানারে, ভালো করে লক্ষ্য করে দেখো। সেই ছবিটায় মিঠুন চক্রবর্তী রয়েছে, ঋত্বিক চক্রবর্তী রয়েছে, সেই ছবিটা বলা যেতে পারে চক্রবর্তী পরিবার এবং সেই ছবিটায় কোথাও গিয়ে হামি, পোস্ত আর প্রজাপতির একটা মিশেল ছবি বলা যেতে পারে। এখন থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি, একদম টিপিক্যাল ফ্যামিলি ড্রামা। রাজ চক্রবর্তী এই ধরনের ছবি কি করেন? তোমাদের কি মনে হয় কেন রাজ চক্রবর্তী এটা করলেন? মার্কেট সিনারিও দেখে রাজ চক্রবর্তীকে চেঞ্জ হতে হবে, ऐसा कुछ बात नहीं है भाई, তাহলে তো সৃজিত মুখার্জিও চেঞ্জ হয়ে যেতেন, তাই না? যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু দেবদা বা জিতদা তাদের নিয়ে করা উচিত ছিল রাজ চক্রবর্তীর কাজ। রাজ চক্রবর্তী কিন্তু করতেও চেয়েছিলেন দেবদাকে নিয়ে একটা কাজ, ডিউ টু সাম ইস্যু, হয়তো মেবি দেবদার ছবিটা পছন্দ হয়নি, বা হয়তো মেবি কোনো পার্সোনাল রিজন হতে পারে, দেবদা কিন্তু করেননি ছবিটা। তাহলে জিদ্দাকে নিয়ে করা উচিত ছিল, বা বারবার অ্যাপ্রোচ করে যাওয়া উচিত ছিল। যদি না করেন, তাহলে দেবদা জিদ্দার মতন মহারথীরা যদি না করেন, তাহলে আমার মনে হয় যে এটা তো তাদেরও ভুল, এটা তো তাদেরও ভুল কোথাও গিয়ে। কারণ রাজ চক্রবর্তীর মতন প্রযোজক কাম ডিরেক্টরকে কখনো পায়ে ঠেলা উচিত না, কারণ রাজ চক্রবর্তী আমাদের এখানকার অন্যতম শ্রেষ্ঠ মাস পরিচালক, এবং উনি পরিচয় দিলেন সেটা আবার প্রলয়ের মতন সিরিজ বানিয়েছে, হ্যাঁ আমি ফাটিয়ে বানাতে পারি। অপরদিকে যদি রাইহান রাফির কথা বলি, ভাই একটা কথা সত্যি কথা, রাইহান রাফি কিন্তু নিজেকে কখনো পরিবর্তন করেননি। সে ওনার মানে এটাও সত্যি কথা যে ওনাদের ইন্ডাস্ট্রির সিচুয়েশনও পাল্টায়নি। উনি শাকিব খানকে পেয়েছেন, উনি ওনার লয়াল অডিয়েন্স পেয়েছেন, বাংলাদেশের প্রচুর অডিয়েন্স প্রচণ্ড লয়াল, আমাদের এখানকার অডিয়েন্স একদম লয়াল না, এটা মানতেই হবে। কিন্তু রাইহান রাফি কোনো দিন নিজের ছবির সাথে কোনো কম্প্রোমাইজ করেননি। রাজ চক্রবর্তী কিন্তু নিজের কেরিয়ারটার সাথেই কম্প্রোমাইজ করে দিলেন। সে ডিউ টু পলিটিক্স হতে পারে, কারণ আমি সত্যি কথা বলছি, রাজ চক্রবর্তী যখন পলিটিক্সে যায় আমার মনে হয়েছিল, আর তুমি দেখো না রাজ চক্রবর্তীর এখন মানে আগে কাজ করার পরিমাণটা দেখো, এখন কাজ করার পরিমাণটা দেখো। আর পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, সেটা আলাদা বিষয়, ওটা আলাদা
কারণ আর কি। যাই হোক, তবে আরও একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে রাইহান রাফি কিন্তু শাকিব খানকে নিয়ে মেগাস্টার রূপে বিগেস্টভাবে একটা প্রেজেন্ট করছেন সেখানকার ছবি হিসেবে। যদি আজকে আমি এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিরও আজকে যদি আমাদের ইন্ডাস্ট্রির মতন অবস্থা হতো, তারপরেও রাইহান রাফি বা এই যে এ ধরনের ডিরেক্টর যারা রয়েছেন তারা কিন্তু পিছু পাওতেন না, বিশেষ করে রাইহান রাফি, তারা কিন্তু পিছু পাওতো। তাদের যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুফানের মতন ছবি, তুফান রাইহান রাফির ড্রিম প্রজেক্ট, সেটা যদি তার বানানোর হতো সে কিন্তু বানাতেন। এটাই হচ্ছে কথা। এবং রাজ চক্রবর্তীর কাছে যদি আমি ফিরে আসি, তাহলে তার এসবিএফের দরকার নেই। সে যদি একটা মাস ছবি, মাস সিরিজ সে যদি একটা জি5-এর জন্য বানাতে পারে, নিজের প্রযোজনা সংস্থা নিজের পয়সা দিয়ে বানিয়েছে, তারপরে তো বিক্রি করেছে, তো কোথাও কি আজকে মাস সিনেমাটাও সে বানাতে পারে, তার এত ভয় নেই। এবং আমার বিশ্বাস যদি তিনি ভালো মাস ছবি বানাতেন সত্যি সত্যি, তাহলে কিন্তু তিনি আজকে এই জায়গাটায় থাকতেন না। তিনিই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মাস ছবির ওই গেটওয়েটা খুলে দিতে পারতেন, কারণ ওনার হাতে সেই জাদুটা রয়েছে। বিশ্বাস করো, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে রাজ চক্রবর্তীকে কি বলে, মানে বাংলার এস রাজামৌলি, বাংলার শঙ্কর, তারপরে কি মানে বাংলার লোকেশ কানাগরাজ, এই সমস্ত টাইটেল দেওয়া হয় রাজ চক্রবর্তীকে। বিশ্বাস করো, বাংলার সুকুমার, এই সমস্ত টাইটেল দেওয়া হয় যাতে উনি মাসই একদম মারাত্মক লেভেলে বানান। এটা সত্যি কথা, উনি মাস ছবি খুব ভালো বানান। কিন্তু এক হচ্ছে রিমেক, ভাই রিমেকের পর রিমেক বাংলায় বানিয়ে যাওয়া হচ্ছে। রাজ চক্রবর্তী অন্যদের থেকে অনেক বেটার রিমেক বানাতেন ঠিকই, কিন্তু কখনোই সেই রিমেকগুলো, মানে রিমেকের জন্য রাজ চক্রবর্তী জেরক্স মেশিন সবাই বলে গেছে রাজ চক্রবর্তীকে। এখন রাজ চক্রবর্তী এই ফিয়ারে থাকে কোথাও গিয়ে যে ভাই আমার দুটো বাচ্চা আছে, আমি একটা ম্যাচিওর হয়েছি। আর আমাদের ইন্ডাস্ট্রিতে এটাই প্রবলেম, সবাই খুব ম্যাচিওরিটিতে চলে গেছে যে ভাই ম্যাচিওর হতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে, এই একটা ব্যাপার হয়ে গেছে। তো কোথাও গিয়ে রাজ চক্রবর্তীও কিন্তু সেম জায়গাতেই ভুগছে কোথাও গিয়ে। আমার এটাই মনে হয় যে উনি ম্যাচিওর হয়ে গেছেন। উনি ভাবেন যে এখন যদি একটা চিরদিনই বানাই, আমি প্রিয়াঙ্কা সরকারকে পর্যন্ত এই প্রশ্নটা করেছিলাম যে একটা প্যান্টে তালির মতন গান রাজ চক্রবর্তীর মতন ডিরেক্টর বলি সম্ভব, যে একটা ছাদের ভিতরে রাজ চক্রবর্তী ওই জিনিসটাকে বানালেন। আজকে আমরা বলি আইটেম সং বানাতে টাকা লাগে, সিনেমার গান বানাতে টাকা লাগে, ভাই কী লাগে, একটা ছাদ, জাস্ট একটা ছাদ, রুটেডনেস লাগে, যে রুটেডনেসটা অন্য কোনো ডিরেক্টরের ভিতরে ছিল না, যেটা রাজ চক্রবর্তীর ভিতরে ছিল। সেই কারণে রাজ চক্রবর্তী সেদিনকে শাইন করেছে। আজকে দেবকে রাজ চক্রবর্তী টেনে তুলেছে, মাসি আফতারে, চ্যালেঞ্জের মতন ছবি বাংলায় আর একটাও আছে তুমি বলো তো? সেই রাজ চক্রবর্তী তুমি ভাবো যে আজকে কি বানাচ্ছে, কষ্ট লাগে, বিশ্বাস করো কষ্ট লাগে। কারণ রাজ চক্রবর্তী আজকে কলকাতার দর্শকের জন্যই ছবি বানাচ্ছে মূলত, হাবজি গাবজি হোক, পরিণীতা হোক, সেগুলো মানে আলটিমেটলি রাজ চক্রবর্তী জানে যে এইগুলো বানালে অ্যাটলিস্ট আমি একটু ট্রোলটা কম হবো। আরে ভাই ভাড় মে যায়, যদি কমার্শিয়াল ডিরেক্টররা ট্রোলের কথা চিন্তা করে, সুকুমার তো ভাই কম ট্রোল হয়নি পুষ্পা বেরোনোর পরে। তারপরে যখন পুষ্পা আইকনিক স্ট্যাটাস পেলো, আজকে তখন সুকুমারকে নিয়ে লোকে করে। এখনও পুষ্পা 2 এর যখন টিজারটা এসছে না, তখনও লোকে বলছে যে চলে এসছে সব পুষ্পার ছাপড়ি ফ্যানরা। এরকম অনেকে ভিডিও বলার সময় শুরু করেছে, বাংলা ক্রিয়েটার শুরু করেছে এরকমভাবে, দিয়ে তারপরে বলছে যে ঠিক আছে সে অর্থে দেখতে গেলে তো আমিও ছাপড়ি। মানে এরকম হয়েছে, কিন্তু আমি নাম নিচ্ছি না কারুর, যারা দেখেছে তারা বুঝতে পারবে। বাট আমি এটাই বলবো যে কোথাও গিয়ে কিন্তু তোমাকে ট্রোল হতেই হবে তুমি যদি কমার্শিয়াল ছবি করো। চিরঞ্জিতবাবু একটা কথা বলেছেন যে চিরকাল ওদের সারা চিরকাল দীপককেই পছন্দ, চিরঞ্জিতকে নয়। ওরা চিরকাল দীপককে নিয়েই লিখেছে, চিরঞ্জিতকে নয়। তো এইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে রাজ চক্রবর্তী ব্যালেন্স করতে পারতো। পরিণীতা বানাচ্ছে যেরকম চিনি, আরও একটা অন্য ধরনের ছবি করছেন যেরকম, তিনি একটা কমার্শিয়াল ছবি করতে পারতেন, পারলেন না কিন্তু না ওনাকে ফান্ডিং করা হলো, না উনি করতে পারলেন। ফান্ডিংয়ের বাদ দাও ভাই, ভাড়মে যায়। আজকে রাজ চক্রবর্তীর কাছে এই ফান্ডিং নেই, এই ফালতু কথাগুলো একদম শুনতে ভালো লাগে না। রাজ চক্রবর্তী আজকে প্রযোজক একজন, তিনি ভাবছেন কোনটা করলে বেশি লাভ হবে, কোনটা করলে আমার বেশি সুনাম হবে। কমার্শিয়াল ডিরেক্টরদের কোনো দিন সুনাম থাকে না, কিন্তু তাদের একটা এমন এরা থাকে, এমন একটা অ্যাটিটিউড থাকে, এমন একটা স্টারডাম থাকে, সেটাই রাজ চক্রবর্তীর নামে বাংলা কমার্শিয়াল ছবি চলে আর কি। আর অপরদিকে যদি রাইহান রাফির কথা বলি, আজকে তুফান নিয়ে কত নেগেটিভিটি হয়েছে তুমি দেখো। রাইহান রাফি কিন্তু পাত্তাই দেয়নি কোনো নেগেটিভিটিকে। এই যে আজকে বলা হচ্ছে কেজিএফের কপি, এত একটা সুন্দর করে যত্ন সহকারে, এত একটা যত্ন নিয়ে একটা ছবি করলেন, এত ভালো একটা টিজার বানালেন, শুরু হয়ে গেল কেজিএফের কপি, অ্যানিমালের কপি, কেজিএফ অ্যানিমালের মিক্সড। তারপরে কি শাকিব খানকে এরকম রণবীর কাপুরের মতন লুক দেওয়া হয়েছে, কেন মেশিন গান চালাচ্ছে, নানান রকমের ট্রোল হয়েছে। কিন্তু এত ভালো একটা টিজার বানানোর পরেও হয়েছে। রাইহান রাফি যদি পাত্তা দিতেন, তাহলে পরবর্তী ছবিটা উনি আরও বড় মাউন্টিংয়ে ভাবতেন না, উনি কিন্তু বড় মাউন্টিংয়েই ভাববেন। দেখো আজকে শাকিব খানকে নিয়ে ছবি করলে লোকে বলবেই, আজকে তুমি দেখো নিশোকে নিয়ে ছবি করবে তো লোকে বলবে না, কারণ নিশোর একটা আরবান সেন্ট্রিক অডিয়েন্স আছে। শাকিব খানকে নিয়ে ছবি করলে কিছু আতেল চলেই আসবে, কিন্তু তাদের দিয়ে কি বিজনেস হয়? শাকিব খান তো ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট মেগাস্টার। সেরকমভাবেই আমাদের এখানে দেবদা জিদ্দাকে নিয়ে অবশ্যই দেবদা জিদ্দা না হোক অঙ্কুশদাকে তো আমি রিসেন্ট একটা ইন্টারভিউতে বলতে শোনা, রাজদার সাথে কাজ করতে আমি বেশি এনজয় করবো। তা রাজদা কাজই করে না আর অঙ্কুশদার সাথে কেন করে না? কারণ অঙ্কুশদাকে একটা ভালো স্ক্রিপ্ট দিক রাজদা,
একটা নতুনভাবে আবার বড় করে মাসিভাবে প্রেজেন্ট করুক রাজদা। দেখবে আজকে যদি আমি মির্জার মতন আরেকটা ছবি অঙ্কুশদাকে যদি দেয়, উপহার দেয় রাজ চক্রবর্তী, সেই ছবির হাইপ কী হবে বলো তো আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু এটাই রাজ চক্রবর্তী, তিনি কিন্তু করবেন না, তিনি কিন্তু করবেন না, কারণ তিনি জানেন বাংলা মার্কেটে কী খাবে, কীভাবে চলবো, খুব ক্যালকুলেটিভ একটা ডিরেক্টর। তো আলটিমেটলি এভাবে কোনো লাভ নেই। এভাবেই মাস ডিরেক্টরগুলো যদি নিজেদের পন্থা ছেড়ে দেয় তাহলে আর কী হবে। কিন্তু অপরদিকে রাইহান রাফিকে দেখে আমার মনে হয় কোথাও গিয়ে বাংলার মাস ডিরেক্টরদের শেখা উচিত যে একজন মাস সেন্সিবিলিটি নেই, যে মাস ডিরেক্টর ছিলই না কোনো দিন, তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখে নাও তুমি, সেখানে তার সুরঙ্গের মতন ছবি পাবে তুমি। কিন্তু তারপরেও তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে আজকে এরম ধরনের একটা ছবি তৈরি করলেন যেটার নাম কি তুফান। এবং তুফান ছবিটা তুফান মাচিয়ে দেবে, জাস্ট দেখে নিও টিজার, জাস্ট কি লেভেল, যে তুফান ভয় পাইছি রে, যেভাবে অভিনয় করিয়েছে চঞ্চল চৌধুরীকে দিয়ে, যেভাবে শাকিব খান চিৎকার করছে, যেভাবে শাকিব খানের ওই এরা যে আমি কোথাও গিয়ে এর ব্যত্যয় হলে যেভাবে গুলিফুলি চালাচ্ছে, আলাদা লেভেলের একটা আলাদা লেভেলের একটা ইউনিভার্স ক্রিয়েট করেছে। তো কোথাও গিয়ে সেটা রাজ চক্রবর্তীরও কিন্তু ট্যালেন্ট ছিল। কেন আজকে আমরা বলছি যে রাজ চক্রবর্তীর সাথে রাইহান রাফির তুলনা যেরকম হয় না, কারণ রাজ চক্রবর্তী আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ডিরেক্টর প্রথম থেকেই ছিলেন, কিন্তু রাজ চক্রবর্তী রাইহান রাফি ছিলেন না। কিন্তু আবার এটাও কোথাও গিয়ে কথা যে রাজ চক্রবর্তীর কিন্তু ভালো মেরিট আছে, একজন ভালো ডিরেক্টর, কিন্তু কিভাবে নষ্ট হয়ে গেল। শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে পড়ে নষ্ট হওয়া না, মানুষের নিজেরও ইচ্ছে থাকে আরও বড় কিছু করব। উনি কিন্তু তাহলে দু নম্বরই কথাটা কেন বললেন, আমার এটাই বারবার জিজ্ঞাসা যে উনি তাহলে আবার প্রলয়ের সময় কেন বললেন যে আমি কমার্শিয়াল ছবিই করবো, বড় পর্দায় এলে অ্যাকশন ছবি করবো, এই করবো ওই করবো, দিয়ে 4 দেওয়ালের ঘরে ফ্যামিলি ড্রামা বানাবো। তারপরে ওনার এই ছবিটা অ্যানাউন্সমেন্টে ওনাকে তুলোধনা করে দেওয়া হয়েছে। তা আলটিমেটলি যখন ওনাকে তুলোধনা করে দেওয়া হচ্ছে, এই যে ফ্যামিলি ড্রামা বানাচ্ছেন, ওনাকে তুলোধনা করে দেওয়া হচ্ছে, ইউটিউবাররা করছে না, তাতে তো ওনার কিছু যায় আসে না। কারণ ইউটিউবারদের কথা ওনাদের গুটি কয়েক মাস দর্শক, এটা ওনার কাছে এখন মনে হচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে এরা নোংরা দর্শক, এদেরকে দূরে রাখি। যবে থেকে এটা ভাবা শুরু করেছেন না রাজ চক্রবর্তী, তবে থেকে রাজ চক্রবর্তী দি এন্ড। আর রাইহান রাফি কিন্তু কোনো দিন শাকিব খানের ফ্যান্সদের বা এদেরকে আমি দেখেছি অনেকে বলতে শুনতে বস্তির ফ্যান, রাইহান রাফি কিন্তু সেই সব ভাবেন না। রাইহান রাফি কিন্তু যদি ভাবতেন যে এরা বস্তির ফ্যান, এদেরকে ভালো কিছু দেখাই, তোদের ভালো কিছু দেখাই, এসব ভাবতেন যদি, তাহলে উনি একটা সুরঙ্গের মতন ছবি কিন্তু ইয়েকে নিয়ে বানাতেন, শাকিব খানকে নিয়ে বানাতেন। বানালেন না, কিন্তু উনি কি বানালেন, তুফান বানালেন। তুফান প্রলহের এই মজা উনি দিলেন কোথাও কি। রাজ চক্রবর্তীর কিন্তু মজা প্রোভাইড করার ক্ষমতা রয়েছে। তো রাজ চক্রবর্তী হচ্ছে নোংরাদের জন্য ছবি বানাবো না, একটু সফিস্টিকেটেড ছবি বানাই। সেইখান থেকেই রাজ চক্রবর্তীর সেই হালি শহরের সেই যে বলে না যে ছেলেটা ট্রেনে হকারি করে রোজগার করেছে একসময়, সেই যে স্ট্রাগল, সেই ছেলেটার সেই দিনটা শেষ। এখন BMW চলা রাজ চক্রবর্তী, এখন খুব সফিস্টিকেটেড রাজ চক্রবর্তী, আর রাজ চক্রবর্তীর সোলই নেই রাজ চক্রবর্তীর সেই ছবিতে। এটাই আমার মনে হয়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং কোথাও গিয়ে মনে হয় যে রাইহান রাফি সত্যি অনেক বেশি এগিয়ে, শাকিব খান সত্যি অনেক বেশি এগিয়ে এই সমস্ত ভাবনা চিন্তার বাইরে বেরিয়ে। তারা কিন্তু কমার্শিয়াল ছবি করাটা ছেড়ে দেয়নি, যাই হয়ে যাক না কেন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।